সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি এবি নিউজ প্রাইম সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি তাবাসসুম মানিকা। শুরুতে জানিয়ে দিব সংবাদ শিরোনাম। ঢাকায় আবাসিক হোটেলে আগুন, নিহত 4। শ্রমিকের আত্মহত্যা, গাজীপুরে বিক্ষোভ। সরকারের ব্যর্থতা ঢাকতেই কোটার অবতারণা, সংবাদ সম্মেলনে ছাত্র অধিকার পরিষদ। সংসদে গিয়ে সেকেন্ড রিপাবলিক বাস্তবায়ন করতে হবে বলেন আমির খসরু। গঙ্গা চুক্তি নিয়ে আলোচনা, কলকাতায় বাংলাদেশের প্রতিনিধি দল। চীনের ইলিশ প্রেম, নতুন বাণিজ্য সম্ভাবনা। ভূমিকম্পে কাঁপল ইন্দোনেশিয়া, 5.6 মাত্রার শক্তিশালী কম্পন। ব্রাজিল উরুগুয়ের বিপক্ষে আর্জেন্টিনার স্কোয়াড ঘোষণা, থাকছেন মেসি। দর্শক, এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এখন বিস্তারিত। রাজধানীর শাহজাদপুরের ভাটারায় একটি আবাসিক হোটেলে 6তলা ভবনে অগ্নিকাণ্ডের ঘটনায় 4 জন পুরুষ নিহত হয়েছেন। প্রাথমিকভাবে নিহতদের পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। সোমবার ফায়ার সার্ভিসের মিডিয়া সেল কর্মকর্তা আবু তালহা জুবায়ের অগ্নিকাণ্ডে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, দুপুর 12টা 17 মিনিটে ভাটারার সৈদিয়া হোটেলে আগুনের খবর পায় ফায়ার সার্ভিস। এরপর বাড়িধারার 2টি ইউনিট সেখানে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। হোটেল ভবনের দোতলায় আগুনের সূত্রপাত ঘটে। সর্বশেষ 4 জনের মৃত্যুর খবর পাওয়া যায়। তাদের মরদেহ 6 তলায় পাওয়া যায়। অবশেষে দুপুর 1টা 4 মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে। বিল্ডিং এ কোনো ফায়ার সেফটি প্ল্যানও ছিল না এবং ফায়ার সেফটি ব্যবস্থাও ছিল না এবং সিঁড়িগুলো ছিল সরু। 3 ফিট থেকে 3 ফিটের মতো একটা সিঁড়ি ছিল। এই সিঁড়িতে উপরে উঠতে ছিল এবং সিঁড়ির পাশে যে জানালাগুলো ছিল, জানালাগুলো কাঁচ দিয়ে বন্ধ করা ছিল। যদি এই কাঁচটা বন্ধ না করা থাকতো তাহলে কিন্তু ধোঁয়াগুলো বেরিয়ে চলে আসতে পারতো, নাহলে এই লোকগুলো বাঁচতে পারতো। গাজীপুরের ভোগড়া বাইপাস এলাকায় একটি পোশাক কারখানায় এক নারী শ্রমিকের আত্মহত্যার ঘটনাকে কেন্দ্র করে শ্রমিকরা বিক্ষোভ করেছেন। মৃত ওই নারী শ্রমিকের নাম আফসানা আক্তার লাবণী। তিনি ময়মনসিংহের নান্দাইল থানার পাঁচরুখি এলাকার আফসার আলীর মেয়ে এবং প্যানোরামা অ্যাপারেলস লিমিটেডে সুইং অপারেটর ছিলেন। সোমবার সকালে শ্রমিক আন্দোলনের সূত্রপাত হয়। এ সময় তারা কয়েকটি মোটর সাইকেল ও গাড়িতে আগুন ধরিয়ে দেন। আন্দোলনরত শ্রমিক ও স্থানীয় সূত্রে জানা যায়, লাবণী অসুস্থতার কারণে ছুটির আবেদন করেছিলেন। তবে কর্তৃপক্ষ ছুটি মঞ্জুর না করায় তিনি ক্ষুব্ধ হয়ে 7 তলা থেকে লাফিয়ে আত্মহত্যা করেন। অন্তর্বর্তী সরকারের নানামুখী ব্যর্থতা ঢাকতেই সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে ভর্তির জন্য 5% কোটার অবতারণা করা হয়েছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের কেন্দ্রীয় সভাপতি বিন ইয়ামিন মোল্লা। তিনি বলেন, বর্তমান পরিস্থিতিতে মানুষের নিরাপত্তা দিতে ব্যর্থ হওয়া, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধে অক্ষমতার মতো অনেক সমস্যা রয়েছে অন্তর্বর্তী সরকারের। সোমবার দুপুর 2:15টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে জুলাই গণ অভ্যুত্থানে আহত ও শহীদ পরিবারের সদস্যদেরও সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে ভর্তির জন্য 5% কোটা প্রদানের বিরোধিতা করে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। যে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, কলেজ এবং বিশ্ববিদ্যালয়গুলোতে ভর্তির ক্ষেত্রে এই ধরনের কোনো বৈষম্যমূলক কোটা থাকতে পারে না। জনগণের ম্যান্ডেট নিয়ে সংসদে গিয়ে জাতীয় নাগরিক পার্টিকে সেকেন্ড রিপাবলিক বাস্তবায়ন করতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেন, নবগঠিত রাজনৈতিক দলের যে কোনো ভাবনা বাস্তবায়ন করতে হলে জনগণের মুখোমুখি হতে হবে। সোমবার রাজধানীর শেরে বাংলা নগরে কর আইনজীবী ফোরামের নবনির্বাচিত কমিটির সদস্যদের নিয়ে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের কবরে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। দিনের শেষে সবার যে চিন্তা ভাবনা ধারণা, এটা নিয়ে জনগণের কাছে যেতে হবে নির্বাচনের জন্য, এবং নির্বাচনে গিয়ে তারা যার যার যেটা ম্যান্ডেট নিতে চায় জনগণের কাছ থেকে, তাদের বিষয়গুলো জনগণের কাছ থেকে ম্যান্ডেট নিয়ে পাশ করে সংসদে আসতে হবে এবং সংসদে সেগুলো পাশ করবে। সুতরাং সবচেয়ে বড় কথা হচ্ছে সবার অধিকার আছে তাদের কথাগুলো বলার, তাদের চিন্তা। মূল কথা হচ্ছে আপনি নির্বাচনে যেয়ে জনগণের কাছে আপনি ম্যান্ডেট নিতে হবে। বাংলাদেশ ও ভারতের মধ্যকার গঙ্গা চুক্তি বিষয়ক যৌথ কমিটির বৈঠকে অংশ নিতে বাংলাদেশের প্রতিনিধি দল পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতায় পৌঁছেছে। সোমবার থেকে শুরু হতে যাওয়া 5 দিনের এই বৈঠকে বাংলাদেশ থেকে 11 সদস্যের প্রতিনিধি দল অংশ নিচ্ছে। গঙ্গা পদ্মা পানি বন্টন চুক্তির পাশাপাশি এই বৈঠকে তিস্তা ও অন্যান্য আন্তঃসীমান্ত নদীগুলোর বিষয়েও আলোচনা হতে পারে। সফরের মূল উদ্দেশ্য হচ্ছে গঙ্গা পদ্মা পানি বন্টন চুক্তি পর্যালোচনা এবং সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা। প্রতিনিধি দলটি সোমবার ফারাক্কা ব্যারেজ পরিদর্শনে যাবেন। গঙ্গা থেকে নির্ধারিত পরিমাণ পানি কিভাবে পদ্মায় প্রবাহিত হচ্ছে তা সরেজমিনে পর্যবেক্ষণ করবেন দুই দেশের বিশেষজ্ঞরা।
বাংলাদেশ থেকে 1000 মেট্রিক টন ইলিশ আমদানির আগ্রহ প্রকাশ করেছে চীন। বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিনের সঙ্গে সৌজন্য সাক্ষাতের সময় এই আগ্রহ প্রকাশ করেছেন ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। বিস্তারিত দেখুন প্রতিবেদনে। ইলিশ বাংলাদেশের জাতীয় মাছ। সুস্বাদু এই মাছের কদর দেশ পেরিয়ে বিদেশে। ভারতে ইলিশ নিয়ে যেন কারাকারি। এবার রূপালী ইলিশের প্রেমে মজেছেন চীনারাও। সম্প্রতি ঢাকায় চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন সম্প্রতি বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিনের সঙ্গে সাক্ষাৎ করেন। এই বৈঠকে দুদেশের মধ্যে বাণিজ্য ও বিনিয়োগের অগ্রগতি নিয়ে আলোচনা হয়। সেই সাথে চীনের বাজারে ইলিশ প্রবেশের দ্বার উন্মোচনে হয় ফলপ্রসূ আলোচনা। বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিন জানালেন, চীন বাংলাদেশের অন্যতম উন্নয়ন অংশীদার। কৃষি, মৎস্য, পরিবহন এবং স্বাস্থ্যসেবার মতো খাতে চীনা বিনিয়োগ বাড়বে বলে জানান। একইভাবে বাণিজ্য ঘাটতি কমাতে বাংলাদেশের পণ্যের আমদানি বৃদ্ধির উপর জোর দেন তিনি। দাবি করেন আমদানিকৃত পণ্যের উপর শুল্ক হ্রাসের। রাষ্ট্রদূত ইয়াও ওয়েন জানান, 30টি চীনা কোম্পানি চট্টগ্রামের অর্থনৈতিক অঞ্চলে বিনিয়োগ করতে চায়। তিনি বাংলাদেশি ইলিশ মাছের ব্যাপক চাহিদার কথা উল্লেখ করেন। প্রাথমিকভাবে 1000 টন ইলিশ আমদানির আগ্রহ প্রকাশ করে তিনি বলেন, এটি বাংলাদেশের বাণিজ্য ঘাটতি কমানোর সুযোগ সরবরাহ করবে। এছাড়া চীন বাংলাদেশ থেকে আম, কাঁঠাল ও পেয়ারা আমদানি করতে আগ্রহী। এই আলোচনা নতুন বাণিজ্য সম্ভাবনার দ্বার উন্মোচন করছে। বাংলাদেশের উন্নয়নের তরঙ্গকে সাহসী করে তুলবে এই নতুন উদ্যোগ। বাংলাদেশ ও চীনের মধ্যে সম্পর্কের এই নতুন দিগন্ত উন্মোচন দুই দেশের জন্যই সুফল বয়ে আনবে ভবিষ্যতে। এবি নিউজ ডেস্ক রিপোর্ট। দক্ষিণ পূর্ব এশিয়ার দেশ ইন্দোনেশিয়ায় একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত এনেছে। রিক্টার স্কেলের মাত্রা ছিল 5.6। সোমবার দেশটির পূর্বাঞ্চলীয় মালুকু প্রদেশে এই ভূমিকম্প সংঘটিত হয়। এখনও পর্যন্ত এই ভূমিকম্পের কারণে কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি এবং সুনামির কোনো শঙ্কাও দেখা দেয়নি। সোমবার ভোরে 5.6 মাত্রার অগভীর ভূমিকম্প ইন্দোনেশিয়ার পূর্বাঞ্চলীয় মালুকু প্রদেশে আঘাত হানে। এর কেন্দ্রস্থল ছিল মালুকু তেঙ্গা রিজেন্সি থেকে 63 কিলোমিটার দক্ষিণ পূর্বে, ভূপৃষ্ঠের 10 কিলোমিটার গভীরে। উল্লেখ্য, এশিয়ার বৃহত্তম দ্বীপ দেশ ইন্দোনেশিয়ার জনসংখ্যা 27.5 কোটির বেশি। ভূতাত্ত্বিক অবস্থার কারণে নিয়মিতই দক্ষিণ পূর্ব এশিয়ার এই দেশটিতে ভূমিকম্প, অগ্ন্যুৎপাত ও সুনামির মতো প্রাকৃতিক দুর্যোগের ঘটনা ঘটে থাকে। মূলত প্রশান্ত মহাসাগরের রিং অফ ফায়ারে ইন্দোনেশিয়ার অবস্থান হওয়ায় দেশটিতে প্রায় ভূমিকম্প ও আগ্নেয়গিরির সক্রিয়তা দেখা দেয়। চলতি মাসে প্রথমবারের মতো জাতীয় দলের জার্সিতে মাঠে নামবেন লিওনেল মেসি ও হুলিয়ান আলভারেজ। ফিফা বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে তাদের মুখোমুখি হবে দুই শক্তিশালী প্রতিপক্ষ উরুগুয়ে ও ব্রাজিল। 22 মার্চ উরুগুয়ের মাঠে আর্জেন্টিনা প্রতিপক্ষ হিসেবে নামবে। 24 মার্চ ঘরের মাঠে চির প্রতিদ্বন্দ্বী ব্রাজিলের বিরুদ্ধে খেলবে তারা। দুই ম্যাচকে সামনে রেখে 33 জনের প্রাথমিক স্কোয়াড ঘোষণা করেছেন আন্তর্জাতিক আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনি। গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজ, জেরেনিমো রুলি, ওয়াল্টার বেনিতেজ। ফরওয়ার্ড লিওনেল মেসি, আলেহান্দ্রো গার্নাচো, নিকোলাস গঞ্জালেস, নিকোলাস পাজ, ক্লাদিও এচেভেরি, পাওলো দিবালা, জুনিয়াল আলভারেজ, লাউতারো মার্টিনেজ, সান্তিয়াগো কাস্ট্রো, অ্যাঞ্জেল কোরেয়া। দর্শক, এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। সর্বশেষ সংবাদ পেতে ভিজিট করুন আমাদের ওয়েবসাইট www.abnewsinternational.com এ। সেই সঙ্গে নিয়মিত ভিডিও নিউজ পেতে আমাদের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে চোখ রাখুন।